মানব শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে হার্ট। হার্ট ছাড়া একটা মানব শরীর মৃত বলে গণ্য হয়। ঠিক তেমনি ইংলিশ সেন্টেন্সে ভার্ব হচ্ছে হার্টের সমতুল্য, অর্থাৎ উইদাউট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি বিল্ড। সো উই ক্যান সে ভার্ব ইজ দ্য হার্ট অফ এ সেন্টেন্স, লাইফ ফোর্স অফ এ সেন্টেন্স। বুঝতেই পারছেন আজকে আমি কি সম্বন্ধে বলতে যাচ্ছি। হ্যাঁ, ভার্ব হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমরা প্রত্যহ সেন্টেন্সে ইউজ করছি, কিন্তু এর ক্লাসিফিকেশন, এর রূপ সম্বন্ধে আমরা হয়তোবা অতটা পরিষ্কারভাবে জানি না। তবে আজকের টিউটোরিয়ালের মধ্যে আমি চেষ্টা করব ভার্বের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগটা পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি টিউটোরিয়াল, ক্লাসিফিকেশন অফ ভার্ব। আশা করি পুরো টিউটোরিয়ালটা আপনারা সাথে থাকবেন এবং টিউটোরিয়ালটা আশা করি আপনাদের জন্য উপভোগ্য হবে এবং কিছুটা হলো আপনাদের বাস্তব জীবনে উপকার বয়ে নিয়ে আসবে। একটি কথা না বললেই নয়, বরাবরই বলি, যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিন ও বেল বাটনটা অন করে দিন। টপিক থেকে বোঝা যাচ্ছে আসলে আজকে আমরা ভার্বকে যতগুলো ভাগে ভাগ করা যায় সে ভাগটা করে তা ভার্বকে একবার আমরা বিশ্লেষণ করে দেখব। তো প্রথমে একটা ছক এখানে লক্ষ্য করুন, ক্লাসিফিকেশন অফ ভার্বের। এখানে ভার্বের শ্রেণীকরণ অক্ষে ভার্ব থেকে আমরা দেখাইছি কিছুটা পিরামিড চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। শুরুতে এটা আমরা ভার্ব হিসাবে শনাক্ত করছি, অর্থাৎ ভার্ব থেকে দেখুন প্রথমত ভার্বকে আমরা দুভাগে ভাগ করলাম, অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। আচ্ছা, অক্সিলারি ভার্ব আমরা সাধারণত ভার্ব বলতে মূলত অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বকেই জানি, কিন্তু এই অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব যে কতভাবে আরও ভাগ হতে পারে সে বিষয়টা নিচে আলোচনায় পরিষ্কার হয়ে যাবে। তো অক্সিলারি ভার্বটা দেখি। অক্সিলারি ভার্বে দেখেন প্রথমে প্রাইমারি অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে এখানে নিচে বর্ণনা করা হয়েছে বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্বরা। আচ্ছা, ডু ভার্বগুলো। আর সেকেন্ডারি অথবা মডাল অক্সিলারি ভার্ব আশা করি আপনারা সবাই জানেন, এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড এই ধরনের ভার্বগুলোকে বোঝানো হয়েছে। এরপরে চলে যাই প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে প্রধানত আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের সংজ্ঞা এবং নন ফাইনাইট ভার্বের সংজ্ঞা নিচের অংশে আমি সুন্দরভাবে বর্ণনা দেব। তো আপাতত ভাগটা আমি দেখাই। এরপরে চলে যাব ফাইনাইট ভার্বকে কভাগে ভাগ করা যায়। ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করছি আমরা, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, একইভাবে নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে অংশে ভাগ করছি। এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখেন, নন ফাইনাইট ভার্বটা আসলে ওইভাবে আমরা তাজা ভার্ব বলতে পারি না। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে মরা ভার্ব, অর্থাৎ ফাইনাইট ভার্বের সাহায্য ছাড়া নন ফাইনাইট ভার্বের ওইভাবে কোনো মিনিং আসে না। সেই জন্য আমরা নন ফাইনাইট ভার্বকে অনেক সময় মরা ভার্ব বলে আখ্যায়িত করতে পারি। এটা আমি আমার নিজের ভাষায় মরা ভার্ব বলি, গ্রামারে কিন্তু এটা খুঁজে পাওয়া যাবে না। তো ভিউয়ার্স, নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। দেখেন, ইনফিনিটিভ, জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল। তো এই ভার্বের যে পিরামিড একটা ছক আমি এখানে তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা করি এই ছকটা যদি মনে রাখতে পারেন তাহলে ভার্বের ক্লাসিফিকেশন সম্বন্ধে ভবিষ্যতে আর কখনো চিন্তা করতে হবে না বা ভবিষ্যতে কোনো চিন্তাতে ভুল হবে না। অর্থাৎ প্রথমত আমরা ভার্বকে দুভাগে ভাগ করলাম। আমরা শুরুতেই জানতে পারি যে ভার্ব অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করেছি, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, প্রিন্সিপাল ভার্বকে আমরা দুভাগে ভাগ করলাম, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে দুভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এবং সর্বশেষে নন ফাইনাইট ভার্ব আমরা তিন ভাগে ভাগ করলাম, অর্থাৎ ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। এছাড়া এই পার্টিসিপল আরও কয়েক ভাগে বিভক্ত, সেটা আমরা নেক্সটে কোনো টিউটোরিয়ালে জেনে নেব। আচ্ছা, ভার্ব মেনলি দুই প্রকার। দেখেন, অক্সিলারি অথবা এখানে হেল্পিং কথাটা আমি ইউজ করেছি, কেননা অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সহযোগী বা সাহায্যকারী। সুতরাং এই অক্সিলারি শব্দের বিকল্প শব্দ আমরা হেল্প শব্দটা ইউজ করতে পারি। এছাড়া আছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব একেবারে সেন্টেন্সের মূল ভার্ব, যেটা ছাড়া আমাদের অর্থটা পরিষ্কার হয় না। আচ্ছা, অক্সিলারি ভার্বকে আমরা দুভাগে ভাগ, উপরে যে আমরা ছকটা দেখেছি মূলত এই জিনিসটাই, এই বিষয়টাই আমি এখন নিচে বিস্তারিতভাবে বর্ণনা দিয়েছি। যদি আপনি এই ছকটা বা এই পিরামিড আকারে যে চিত্রটা এখানে বর্ণনা করেছি যে এটা মনে রাখতে পারেন তাহলে নিচের অংশে আপনার বুঝতে কোনো সমস্যাই হওয়ার কথা নয়।
অক্সিলারি ভার্বকে আবার দুভাবে ভাগ করা হয়েছে, সেটা প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা দেখব যেটা উপরের অংশে বলা হয়নি যে প্রাইমারি অক্সিলারি ভার্ব বলতে আমরা কোন ভার্বগুলোকে বুঝি। আচ্ছা, প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো হচ্ছে ডু ভার্ব, অর্থাৎ ডু এর 3টা ফর্ম আছে, ডু, ডাজ, ডিড। ডু এবং ডাজের পাস্ট ফর্ম হচ্ছে ডিড, এবং এটা শুধুমাত্র প্রেজেন্ট ও পাস্ট ইনডিফিনিট টেন্সে এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় না। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডু, ডাজ, ডিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এরপরে দেখুন বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা বি এর যে ফর্মগুলো রয়েছে, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই সবগুলোকেই বোঝানো হচ্ছে। বি ভার্বগুলো সাধারণত অ্যাক্টিভ প্যাসিভ সেন্টেন্সে ব্যবহৃত হয় এবং বি ভার্বের সাধারণত টেন্সের কন্টিনিউয়াস টেন্সগুলোতে বি ভার্ব ব্যবহৃত হয়। এছাড়াও পারফেক্ট টেন্সেও বিন হ্যাবের সাথে বিন যুক্ত হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও হ্যাবের সাথে বিন যুক্ত হয়। সেটা আপনারা টেন্সে আশা করি আমার একটা টিউটোরিয়াল আছে, ওই টেন্সের উপরে যে টিউটোরিয়ালটা করা হয়েছে, 2 স্ট্রাকচারের টেন্স যাবতীয় বর্ণনা করা হয়েছে, ওইটা দেখলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, যদি সম্ভব হয় ভিডিওটা দেখে নেবেন। দেন হ্যাভ ভার্ব, সাধারণত পারফেক্ট টেন্সে হ্যাভ ভার্ব ব্যবহৃত হয়। হ্যাভের 3টা ফর্ম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। হ্যাড পাস্ট ফর্ম, এছাড়া হ্যাভ, হ্যাজ সিঙ্গুলার প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। মডাল ভার্ব, মডাল ভার্বগুলো হচ্ছে মে, মাইট, অট টু, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, বি টু। এখানে একটা জিনিস না বললেই নয়, বি টু বা হ্যাভ টু, এই বিষয়টা একটু লক্ষ্য করবেন। হ্যাভ টুটা হচ্ছে, আমি শুধুমাত্র হ্যাভ টু লিখেছি, কিন্তু উপরে দেখেছি হ্যাভের 3টা ফর্ম আছে, অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে এই হ্যাভ টু বলতে আমি এখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু টেন্স অনুযায়ী 3টা ফর্মই বোঝানো হচ্ছে। এখানে বি টু বলতেও ঠিক একইভাবে এখানে বি এর যতগুলো ফর্ম আমি দেখিয়েছি, অর্থাৎ বি ভার্ব বলতে যে এম থেকে শুরু করে বিং পর্যন্ত, অর্থাৎ বি টু বলতে এই সাধারণত এম থেকে ওয়ার পর্যন্ত এইটুকুই বোঝানো হয়। আর পরের একটা টিউটোরিয়াল আমি বুঝিয়ে দেবো আসলে বি টু কী অর্থে ব্যবহৃত হয়, হ্যাভ টু কী অর্থে ব্যবহৃত হয় এবং বি গোয়িং টু কী হয়। এক কথায় মডাল অক্সিলারি ভার্বগুলো কিভাবে কোন অর্থে সেন্টেন্সে ব্যবহৃত হয়, এই বিষয়ের উপরে আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দেব। আচ্ছা, এরপরে নিড। হ্যাঁ, নিড শব্দটা মডাল ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব দুটো ভার্ব হিসেবেই কাজ করে, তবে যখন সেটা মডাল ভার্ব হিসেবে কাজ করে সাধারণত নিডের সাথে একটা নট শব্দ যুক্ত থাকে, আর শুধু নিড সাধারণত প্রিন্সিপাল ভার্ব হিসেবে ধরা হয়। বি গোয়িং টু বলতে এখানে লক্ষ্য করুন, এই বি বলতে আমি এম থেকে শুরু করে বিং পর্যন্ত বোঝাচ্ছি, অর্থাৎ এই যে কোনো একটা বিয়ের একটা ফর্ম নিতে হবে এবং সেখান থেকে গোয়িং টু যুক্ত হবে, এবং কোনো কিছু করতে যাওয়া অর্থে বি গোয়িং টু, অর্থাৎ এম গোয়িং টু বা ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এ ধরনের ভার্ব হিসেবে সাধারণত এই বি গোয়িং টু মডাল অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হয়। এছাড়াও রয়েছে উড, র্যাদার এবং হ্যাড বেটার, এগুলো বরং এবং বরং ভালো অর্থে ব্যবহৃত হয়। আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো, সেটা বলে দিয়েছি। প্রিন্সিপাল ভার্ব আবার 2 প্রকার, অর্থাৎ ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখন বিষয়টা হচ্ছে ফাইনাইট ভার্বটা কি, আর অলরেডি আমি নন ফাইনাইট ভার্ব সম্বন্ধে একটা মন্তব্য করেছি, মরা ভার্ব। এই মরা শব্দটা আমি নিচে কেন মরা ভার্ব বলছি এটা ব্যাখ্যা করব অবশ্যই। আর ফাইনাইট ভার্ব প্রধানত কি সেটা আমরা প্রথমে দেখব। দেখুন, ফাইনাইট ভার্ব যে ভার্ব বাক্যের সাবজেক্ট এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় তাকে, এবং যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। অর্থাৎ যে ভার্ব একাই 100, অর্থ প্রকাশের জন্য যে কারো ওপর নির্ভর করে না, তাহলে সেন্টেন্সের মূল ভার্বটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। দেখুন উদাহরণে, দেখুন এক্সাম্পলে, হি নিউ ইট। এখানে এই নিউ শব্দটা মোটা হারফে লেখা আছে, সুতরাং এটা অবশ্যই, আমি যদি নিউকে বাদ দিয়ে শুধু লিখি হি ইট, তাহলে এটা কোনো সেন্টেন্স হবে না। সুতরাং নিউ বাদে যখন আমি হি ইট লিখছি, সেন্টেন্সের মধ্যে কোনো হার্ট থাকছে না, আর হার্টলেস একটা সেন্টেন্স অবশ্যই সেটা একটা মৃত মানুষের দেহের সমান মূল্য। সুতরাং এখানে নিউ শব্দটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং সে অর্থ প্রকাশের জন্য কারো উপর নির্ভর করছে না।
পরেরটায় লক্ষ্য করুন, আই ওয়ান্ট এ ম্যাঙ্গো, অর্থাৎ আমি একটা আম চাই। এখানেও ওয়ান্ট ফাইনাইট ভার্ব। পরের দুটো সেন্টেন্স দেখুন, আই গো টু স্কুল এভরিডে এবং হি গোজ টু স্কুল এভরিডে। আমি ওপরে একটা কথা বলেছি যে ভার্ব বাক্যের সাবজেক্ট এবং পার্সন বা টেন্স অনুসারে পরিবর্তন হয়। এখানে একটু লক্ষ্য করুন, আই এই প্রোনাউনটির সাথে গো শব্দটি এসেছে। আমরা সবাই জানি আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু পরের বাক্যে লক্ষ্য করুন, হি গোজ টু স্কুল, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট হয় তখন প্রিন্সিপাল ভার্বের সাথে, অর্থাৎ এখানে যে ফাইনাইট ভার্বটা ব্যবহৃত হবে তার সাথে এস বা ইএস যুক্ত হবে। এটা সবসময় হবে এবং সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। আমাদের যেহেতু সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সুতরাং এখানে গোজ যুক্ত হয়েছে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য। এছাড়া হি, শি, ইট, দিস, দ্যাট, এছাড়া কোনো সিঙ্গেল নাম অর্থাৎ রহিম, করিম, ঢাকা, বাংলাদেশ এক্সেট্রা, ইন্ডিয়া, যে কোনো কিছু হতে পারে। সেক্ষেত্রে আমাদের এখানে ভার্বের সাথে এস বা এস যোগ করতে হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। কিন্তু এইখানে দেখেন, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বাক্য, কিন্তু আমাদের সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আই, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে সাধারণত ভার্বের কোনো কিছু যুক্ত বা ভার্বের কোনো রূপের পরিবর্তন হয় না, অর্থাৎ সরাসরি আমরা গো বসেছি। সুতরাং এই যে এখানে এই যুক্তিটা দ্বারা আমি সংজ্ঞার এই অংশটাকে বোঝাচ্ছি যে ভার্ব বাক্যের সাবজেক্ট ও পার্সন টেন্স অনুসারে পরিবর্তন হয়। অর্থাৎ দেখেন, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার জন্য এবং থার্ড পারসন সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন, আর নাম্বারটা হচ্ছে আপনার ভুল হচ্ছে আমার একটু, সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর দ্যাটস ওয়াই এখানে আমাকে ব্যবহৃত করতে হচ্ছে এস বা এস, অর্থাৎ মূল ভার্বের সাথে এস বা এস এক্সট্রা অংশ হিসেবে যুক্ত করতে হয়েছে। এটা দ্বারাই বোঝানো হচ্ছে এখানে ফাইনাইট ভার্বটি সাবজেক্ট অনুসারে পরিবর্তিত হচ্ছে। ফাইনাইট ভার্ব আবার দুভাগে বিভক্ত, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তো এখন আমি ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের বিষয়টা বর্ণনা করতে যাচ্ছি না। একটা অকর্মক ক্রিয়া অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব, আর ট্রানজিটিভ ভার্বটা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্বটা হচ্ছে অকর্মক ক্রিয়া। তো এই দুটো ক্রিয়া বা ভার্ব সম্বন্ধে আমি নেক্সটের ক্লাসে বলবো বিস্তারিত, এখন এটা বলতে যাচ্ছি না। পরে চলে আসি নন ফাইনাইট ভার্ব অর্থাৎ মরা ভার্ব। সংজ্ঞাটা লক্ষ্য করুন, যে ভার্ব বাক্যের সাবজেক্টের পার্সন ও টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, অর্থাৎ বাক্যের সাবজেক্ট ও টেন্স যেটাই থাকুক না কেন এর সাথে নন ফাইনাইট ভার্বের কোনো সম্পর্ক নেই, কিছুটা জড় পদার্থের মতন স্বভাব, এবং যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য ভার্বের হেল্প নিতে হয়, তাহাই নন ফাইনাইট ভার্ব। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা এরকম দাঁড়ালো যে সেন্টেন্সের সাবজেক্ট যেটাই হোক, ফার্স্ট পারসন হোক, সেকেন্ড পারসন হোক, থার্ড পারসন হোক, যে নাম্বারই হোক, সিঙ্গুলার বা প্লুরাল, এতে করে এই নন ফাইনাইট ভার্বের কিছু আসে যায় না, অর্থাৎ এর কোনো পরিবর্তন হয় না। সুতরাং এর কাজ কিছুটা মরা ভার্বের মতো, এবং যে ভার্ব সেন্টেন্সের অর্থকে সম্পূর্ণরূপে প্রকাশও করতে পারে না, অর্থ প্রকাশের জন্য এটা অন্য কোনো ভার্বের হেল্প নিয়ে থাকে। তাহলে এখানে লক্ষ্য করুন ভিউয়ার্স, আসলে এই ভার্বটা সেন্টেন্সের প্রয়োজনে ব্যবহৃত হয়, কিন্তু আসলে সে নিজে কিছুই করতে পারে না, অন্য একটা ভার্বের আন্ডারে থেকে সে যাবতীয় কাজ করে। সুতরাং একটা মরা ভার্ব, একটা কর্মহীন বা একটা গুরুত্বহীন ভার্ব আমরা বলতে পারি। তবুও সেন্টেন্সে কিন্তু অর্থ প্রকাশ করার জন্য ভার্বের অবশ্যই গুরুত্ব রয়েছে। ফাংশনটা শুধুমাত্র অতটা জোরালো নয়। এক্সাম্পল লক্ষ্য করেন, হি লাইকস, এখানে লাইকস শব্দটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আমি যদি শুধুমাত্র লিখি হি লাইকস ক্রিকেট, সে ক্রিকেট পছন্দ করে, সেন্টেন্সটা কিন্তু অর্থ প্রকাশ করছে। কিন্তু আমি যদি লাইকসকে বাদ দিয়ে শুধুমাত্র হি টু প্লে ক্রিকেট করি, তাহলে সেন্টেন্সের কোনো অর্থ আসে না। অর্থাৎ একটা ফাইনাইট ভার্বহীন সেন্টেন্স একটা ডেড বডির মতন, অর্থাৎ হার্টলেস সেন্টেন্স।
সুতরাং এই টু প্লে এখানে ফাইনাইট ভার্ব, কারণ খেলতে বা খেলা এই এখানে করা অর্থই ব্যবহৃত হচ্ছে। এখানে খেলা তো অবশ্যই ক্রিয়া, কিন্তু এর নিজের অর্থ প্রকাশ করতে পারছে না। অর্থ প্রকাশের জন্য এর লাইক শব্দটা বা ওয়ার্ডটার উপর ডিপেন্ড করতে হচ্ছে। দ্যাটস ওয়াই টু প্লে এখানে নন ফাইনাইট ভার্ব। পরের বাক্যটা লক্ষ্য করি, আই ওয়ান্ট ওয়াকিং ইন দ্য ফিল্ড। সেম বিষয়টা এখানে লক্ষ্য করুন, আই ওয়ান্ট ওয়াকিং ইন দ্য ফিল্ড, আমি মাঠে হাঁটতে চাই। ঠিক আছে, এখানে এই যে ওয়াকিং অংশটা ওয়ান্টের সাহায্য নিয়ে অর্থ প্রকাশ করছে। একইভাবে উই ইট টু লিভ, উই ইট লিভে অর্থ আসে, কিন্তু উই ইট টু লিভ, এই টু লিভটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। উই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু রিডিং বুক, এখানে যদি আমি দিই উই ওয়েন্ট টু লাইব্রেরি অর্থ কিন্তু প্রকাশ হচ্ছে, কিন্তু উইথ এ ভিউ টুর পরে আমাকে এই যে রিডিং বুকটা আনতে হয়েছে শুধুমাত্র এক্সট্রা অংশ যুক্ত করে। এবং শুধুমাত্র আমি যদি লিখতাম উই রিডিং এ বুক, তাহলে কিন্তু কোনো অর্থ দেয় না। সুতরাং এখানে রিডিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক একইভাবে বিষয়টা আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে কতটুকু জায়গাতে নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের পার্থক্য কিছুই নয়। সাধারণত নন ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে, সাধারণত ফাইনাইট ভার্বটা সেন্টেন্সের সাবজেক্টের পরে বসে এবং নন ফাইনাইট ভার্বটা ফাইনাইট ভার্বের পরে বসে। অর্থাৎ নন ফাইনাইট ভার্বের ফাংশনটা কিছু অনেকটাই ওরা পুরোপুরি ফাইনাইট ভার্বের উপর ডিপেন্ড করে। ফাইনাইট ভার্বের আন্ডারে থেকে নন ফাইনাইট ভার্ব সেন্টেন্সের অর্থ ক্লিয়ার করে। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি আমার মতো করে বা যতটুকু সম্ভব চেষ্টা করে উত্তর দেওয়ার জন্য অবশ্যই ট্রাই করব। আর বেশি বেশি ভিডিও দেখতে থাকুন। ইংরেজিতে জ্ঞান লাভ করতে হবে, কারণ উইদাউট ইংলিশ ইন দিস ওয়ার্ল্ড you can't lead a life with joy, because English is the international language. So viewers, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে আগামীতে কোনো একটা বিষয়ের উপরে টিউটোরিয়াল নিয়ে। আগামীতে আমি চেষ্টা করব মডাল ভার্বটা কিভাবে বর্ণনা করা যায়। এছাড়াও মডাল ভার্ব ছাড়াও এখানে দুটো ভার্ব আমি বাদ দিয়েছি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বর্ণনা করলাম, কিন্তু আমি এখানে দুটো ভার্ব সম্বন্ধে আগামীতে বলতে চেয়েছি, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। এই দুটো ভার্ব সম্বন্ধে আগামী টিউটোরিয়ালে আমি পরিষ্কার একটা ব্যাখ্যা দেব। তো ভিউয়ার্স, আজকের মতো এটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি ভিডিও দেখুন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে বেল বাটনটি অন করে দিতে ভুল করবেন না। থ্যাংক ইউ।